স্বাগত জানাচ্ছি প্রবাসী বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি সৌমিত্র সৌধ। ফিলিস্তিনের গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ও অঞ্চলটিতে ইসরায়েলের অবৈধ দখলদারিত্ব অবসানে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৌদি আরবের জেদ্দায় ইসলামে নারীর মর্যাদা ও ক্ষমতায়ন শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে এই আহ্বান জানান তিনি। বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী আরও বলেন, ফিলিস্তিনের গাজার সাম্প্রতিক ঘটনা রোহিঙ্গা জনগোষ্ঠীর নির্মম নির্যাতনের কথাই স্মরণ করিয়ে দেয়। সৌদি আরবের জেদ্দায় ইসলামের নারীর মর্যাদা ও ক্ষমতায়ন শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে সোমবার উদ্বোধনী অধিবেশনে সম্মানিত অতিথি হিসেবে ভাষণ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি এবং সৌদি আরব সরকার এই সম্মেলনের আয়োজন করেছে। ফিলিস্তিনের গাজায় নিরীহ নারী ও শিশুদের ওপর ইসরায়েলি নৃশংসতার নিন্দা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের জন্য মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। নির্যাতনের শিকার ফিলিস্তিনিদের পক্ষে বাংলাদেশের ভূমিকা অব্যাহত রাখার কথাও জানান সরকার প্রধান। When I see the Palestinian children, my heart bleeds. With humble way, we send some medicine, something good for the women and children, some dry food. I don't know how it will reach to them. But I feel the YC country or Muslim Ummah, if you are together, if you jointly stand by Palestinian, then they can survive. প্রধানমন্ত্রী আরও বলেন, গাজার ঘটনা মিয়ানমারের লাখ লাখ রোহিঙ্গা নারী ও শিশুর নির্যাতনের দৃশ্যকেই ফুটিয়ে তোলে, যারা নৃশংসতার শিকার হয়ে 2017 সালের আগস্টে বাংলাদেশের সীমান্তে আশ্রয় চেয়েছিল। The Rohingya from Myanmar, those influx our country on humanitarian ground, we allow them to stay in our country. I thanks to YC and other country, those who are helping them. So I want that peace should be prevailed. I don't want those people should suffer like this, suffer like me or those who are suffering. এ সময় মুসলিম নারীদের কল্যাণের জন্য কিছু সুপারিশ ও প্রস্তাবনা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুপারিশমালায় উঠে আসে নারীর ক্ষমতায়ন, জনপরিসরে নারীর ইচ্ছার প্রতিফলন সহ নানা বিষয়। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র উমরাহ পালন করেন। এ সময় সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা। তাজনুর ইসলাম, যমুনা নিউজ। মালয়েশিয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় সংবিধান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের মিলনায়তনে উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। বক্তব্য রাখেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসান। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এতে দূতাবাসের কর্মকর্তা কর্মচারী ছাড়াও অংশ নিয়েছেন দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা। দুর্ঘটনায় নিহত সাবেক মন্ট্রিয়াল প্রবাসী সিনিয়র সাংবাদিক রফিক ভূঁইয়ার স্মরণে কানাডায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজন করে বাংলাদেশ প্রেস ক্লাব অব মন্ট্রিয়াল। বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী এবং সংবাদকর্মীরা এই শোকসভায় অংশ নেন। রফিক ভূঁইয়ার সাথে বিভিন্ন সময়ের স্মৃতিচারণ করেন তারা। এদিন তার আত্মার মাগফিরাত কামনা করেন। আগত শুভাকাঙ্ক্ষীরা তাজুল মোহাম্মদের সভাপতিত্বে এবং শরীফ ইকবাল চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন নিহতের ছেলে নন্দন ভূঁইয়া, শাখাত মুকুল, ইকবাল কবির, দিদার ভূঁইয়া, তানভীর ইউসুফ রনি সহ আরও অনেকে। রফিক ভূঁইয়া সাংবাদিকতা শুরু করেন চট্টগ্রাম থেকে। সেখানে তিনি দৈনিক সমাচারের প্রতিনিধি ছিলেন। এরপর ঢাকাতেও বিভিন্ন সংবাদপত্রে কাজ করেছেন। একাধিক সংবাদপত্র প্রকাশনার সাথেও যুক্ত ছিলেন তিনি। দীর্ঘদিন মন্ট্রিয়াল প্রবাসী থাকাকালীন তিনি বাংলা সাপ্তাহিক সংবাদপত্র বাংলা বার্তা প্রকাশ করেন। বাংলাদেশের কোনো বিশেষ রাজনৈতিক দলকে সমর্থন বা সুবিধা দেয় না যুক্তরাষ্ট্র, এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বেদান্ত প্যাটেল।
সোমবার নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশের নির্বাচনী পরিবেশ গভীরভাবে পর্যবেক্ষণ করছে ওয়াশিংটন। বাংলাদেশের চলমান বিরোধী দলের কর্মসূচিতে সরকারের বাধা ও বিএনপি নেতাদের ধরপাকড় ইস্যুতে প্রশ্ন করা হয় বেদান্তকে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আয়োজনে শান্তিপূর্ণ পরিবেশ তৈরিতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে জানতে চাওয়া হয়। বিএনপির বিরুদ্ধে বিশৃঙ্খলা ও ভাঙচুরের অভিযোগ করেন আরেক সাংবাদিক। জানতে চাওয়া হয় বিরোধীদের সহিংসতা বন্ধে যুক্তরাষ্ট্র কিছু বলতে চায় কিনা। ঢাকায় প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টার বিষয়েও প্রশ্ন করা হয়, তবে এই বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেন বেদান্ত। In that environment, will you be with the people of U.S. does not support any political party in Bangladesh. যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না, কোনো নির্দিষ্ট দলকে সুবিধাও দেয় না। বাংলাদেশের নির্বাচনী পরিবেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করাই এখন আমাদের ফোকাস। জনগণের স্বার্থে সরকার, বিরোধী দল, সুশীল সমাজ সহ সব পক্ষকে একসাথে কাজ করার আহ্বান জানায়। পদত্যাগ করলেন পর্তুগালের প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তা। দুর্নীতির অভিযোগে নিজের চিফ অব স্টাফ গ্রেফতার হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই সরকার প্রধানের পদ ছাড়লেন তিনি। মঙ্গলবার একটি লিথিয়াম উত্তোলন ও হাইড্রোজেন প্রকল্পে দুর্নীতির অভিযোগে গ্রেফতার হন কস্তার চিফ অব স্টাফ। দুর্নীতির সাথে জড়িত থাকার অভিযোগে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে শুরু হয়েছে তদন্ত। দুর্নীতির অভিযোগ ওঠায় প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো দে সোসার সাথে দেখা করার পর পদত্যাগের ঘোষণা দেন কস্তা। 2015 সালের নভেম্বর থেকে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম মুন। হঠাৎ পদত্যাগ করতে হলো কেন প্রধানমন্ত্রীকে, সেটা তদন্তের ক্ষেত্রে কোনো রকম বাধ্যবাধকতা রয়েছে কিনা পদ থেকে সরে দাঁড়ানোর? জানতে চাইছি, আন্তোনিও কস্তাকে পদত্যাগ কেন করতে হলো? তদন্তের স্বার্থে কোনো বাধ্যবাধকতা রয়েছে তার পদ থেকে সরে দাঁড়ানোর? সহকর্মী জহিরুল ইসলাম রয়েছে তার পদ থেকে সরে দাঁড়ানোর? সহকর্মী জহিরুল ইসলাম মুনকে সম্ভবত রিচ করতে পারিনি আমরা। তবে যে বিষয়ে কথা বলছিলাম, পর্তুগালের প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তা তিনি পদত্যাগ করেছেন তার চিফ অব স্টাফের বিরুদ্ধে একটি লিথিয়াম উত্তোলন এবং হাইড্রোজেন প্রকল্পের দুর্নীতির অভিযোগ উঠেছে, যে কারণে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। এর ফলে তাকে পদত্যাগ করতে হয়েছে এবং প্রধানমন্ত্রী মার্সেলো রেবেলার সঙ্গে বৈঠকের পর তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন পর্তুগালের। ফলে এটি নিয়ে নিশ্চয়ই একটা প্রভাব প্রতিক্রিয়া থাকবে, সেটি জানবার চেষ্টা করছি সহকর্মী জহিরুল ইসলাম মুনের কাছ থেকে। এখন শুনতে পাচ্ছেন কিনা আমাকে? জানতে চাইছি যে আন্তোনিও কস্তাকে পদত্যাগ কেন করতে হচ্ছে, এটা কি কোনো আইনি বাধ্যবাধকতার ব্যাপার কিনা, যে তদন্ত যেহেতু তার বিরুদ্ধে শুরু হচ্ছে তাকে পদ থেকে সরে দাঁড়াতে হবে? ধন্যবাদ। আমরা এখানে যেতে জানতে পেরেছি, পর্তুগালে আসার মানে যখন থেকে আন্তোনিও কস্তা দায়িত্ব নিয়েছেন তখন থেকে কিন্তু বিভিন্ন বিতর্ক শুরু হয়েছিল। কারণ তিনি একটি ভঙ্গুর দেশকেই কিন্তু শুরু করেছিলেন এই দেশকে চালনা করার জন্য। সেখান থেকে দেখা যাচ্ছে 2013-14 পরে 2015 সালে যিনি 16 নভেম্বর দায়িত্ব নিয়েছেন, তারপর থেকে কিন্তু বিভিন্ন বিতর্ক হয়েছে। প্রথম বছর সফলভাবে পালন করলেও কিন্তু দ্বিতীয়বারে কিন্তু তিনি মধ্যবর্তী নির্বাচন দিতে হয়েছিল। এরপরে কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন রকম কারাপশন যেটি আগেও ছিল সেগুলো বিভিন্ন দল কিন্তু বিভিন্নভাবে প্রশ্ন করে যাচ্ছিলেন। তো তারই পক্ষ থেকে বিভিন্ন রকম পিটিশনের পক্ষ থেকে কিন্তু কোর্ট রায় দিয়েছিল কিছুদিন আগে একটি তদন্তের জন্য, স্বাধীন তদন্ত। এই স্বাধীন তদন্তের কারণে কিন্তু আন্তোনিও কস্তা বাধ্য হচ্ছেন মোটামুটি যে তিনি পদত্যাগ করতে, তাকে বাধ্য করা হয়েছে মোটামুটি। তারপরেও অনেকে আশাবাদী যে হয়তোবা এই পদত্যাগপত্র গ্রহণ হবে কি হবে না। তবে প্রেসিডেন্টের কাছে যেহেতু পদত্যাগপত্র জমা দেওয়া হয়েছে এবং তিনি পদত্যাগ করেছেন এবং তার মন্ত্রী পরিষদের 2 জনকে যেহেতু অভিযুক্ত করা হয়েছে এবং স্বাধীন তদন্ত করা হচ্ছে, এর পরিপ্রেক্ষিতেও কিন্তু তিনি এই পদত্যাগপত্র জমা দিলেন। তার মানে এইটি বলা মুশকিল যে আসলে করাপশন প্রমাণ হওয়ার আগেই একজন প্রাইম মিনিস্টারকে চার্জ করা হয়েছে।
তো সেই কারণে প্রাইম মিনিস্টার নিজের থেকেই এবং তার দুইজন মন্ত্রী পরিষদের দুইজনকে যেহেতু চার্জ করা হয়েছে, এই কারণে কিন্তু তিনি পদত্যাগপত্র জমা গেছে। তবে আরেকটি বিষয় বলে রাখি, পর্তুগালে কিন্তু এই অ্যান্তোনিও কোস্টা আসার পর থেকে অভিবাসীদের পক্ষে বিভিন্ন কাজ করেছিলেন। তারই অংশ হিসেবে বাংলাদেশিরা, এখানকার অভিবাসীরা যারা আছেন, তারা কিন্তু দুশ্চিন্তায় আছেন যে যেহেতু প্রাইম মিনিস্টার আজকেই পদত্যাগ করলো এবং সোশ্যালিস্ট পার্টির যিনি কর্ণধার তিনি পদত্যাগ করলো, তারপরে পিএইচডি আসবে এবং অন্যান্য দল যারা আসবেন তারা কিন্তু অভিবাসী বান্ধব নয়। এই কারণে বলা যাচ্ছে যে বাংলাদেশিরা অনেকটা চিন্তিত এবং এখানকার করাপশনের যে একটা অভিযোগ করছে, এটা প্রমাণ না হওয়ার কারণে, যেহেতু তার আগেই কিন্তু কোর্ট নোটিশ পাঠিয়েছে এবং তার বিরুদ্ধে পাবলিক প্রসিকিউশন করেছে, এই কারণেই বলা যায় মোটামুটি পদত্যাগ করেছে এবং তিনি চাচ্ছেন যে এটি প্রমাণ না হওয়া পর্যন্ত আমাকে কেন নোটিশ করা হলো, এই একটা ক্ষোভ থেকেই বলা যায় একটি পদত্যাগপত্র। সৌমিত্র, ধন্যবাদ আপনাকে। জহুরুল ইসলাম আমাদেরকে জানাচ্ছিলেন পর্তুগাল থেকে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রুকলিনে বহির্বিশ্ব সন্দ্বীপ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ম্যাকডোনাল্ড লিটল বাংলাদেশ সড়কে আয়োজন করা হয় এই কর্মসূচি। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সহ সকল নেতাকর্মীর মুক্তির দাবি জানায় সংগঠনটি। এছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তির দাবিও তোলেন তারা। সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাবর উদ্দিনের সভাপতিত্বে কর্মসূচি পরিচালনা করেন জাসাস যুক্তরাষ্ট্র শাখার সদস্য সচিব জাহাঙ্গীর সরওয়ার্দী। গেস্ট অব অনার ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল। আর উপস্থিত ছিলেন বিএনপি নেতা বাবুল আহমেদ, সালেহ আহমেদ মানিক, বাদল মির্জা, নাজমুল হাসান সহ অনেকে। মশা না কমলে ডেঙ্গু রোগী কমবে না, তাই সারা বছর সিটি কর্পোরেশনকে এডিস নিধন কার্যক্রম চালানোর পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সচিবালয়ে চীনের দেয়া ডেঙ্গু চিকিৎসা সহায়ক উপকরণ হস্তান্তর অনুষ্ঠানে এই পরামর্শ দেন তিনি। এ সময় চীনা রাষ্ট্রদূত বলেন, ডেঙ্গু সংকটে বাংলাদেশের পাশে থাকা বন্ধুত্বের স্মারক। কোনোভাবেই কমছে না ডেঙ্গু। এখনও প্রতিদিন গড়ে প্রায় 2000 মানুষ আক্রান্ত হচ্ছে, মারা যাচ্ছে 10 জন করে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দ্রুত চিকিৎসা ও দেরিতে পরীক্ষা অনেক মৃত্যুর কারণ। এক্ষেত্রে নারীর মৃত্যুর হার বেশি বলে জানান তিনি। ডেঙ্গু মোকাবেলায় সিটি কর্পোরেশনকে সারা বছর মশক নিধন কার্যক্রম চালানোর আহ্বান জানিয়েছেন মন্ত্রী। চিকিৎসা সঠিকভাবে দেওয়া হচ্ছে, কিন্তু ডেঙ্গু এখনও আপনারা জানেন আছে। প্রত্যেক দিনই প্রায় 10 জনের মতো মৃত্যুবরণ করে এবং যে পর্যন্ত ডেঙ্গু মশা থাকবে, আমাদের ডেঙ্গু পেশেন্ট, ডেঙ্গু রোগীও থাকবে। কাজে মশা আমাদের কমাতে হবে, স্প্রে করতে হবে। ডেঙ্গু রোগীদের চিকিৎসায় সহায়ক উপকরণ দিতে এগিয়ে এসেছে চীন। সচিবালয়ে চীনা রাষ্ট্রদূত ডেঙ্গু পরীক্ষায় 10 লাখ কিট, ব্লাড সেপারেশন মেশিন, ফ্রিজিং সিস্টেম, অটো হেমাটোলাইজার ও ব্লাড ব্যাগ সহ বিভিন্ন উপকরণ হস্তান্তর করেন। বলেন, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থেকেই সংকটে এগিয়ে এসেছে চীন। The Chinese embassy made a swift response to the dengue surge and donated a batch of dengue kits. The cooperation with Bangladesh in the health field and bring more tangible benefits to the people of the two countries. বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক নির্বাচিত হওয়ায় সাইমা ওয়াজেদকে শুভেচ্ছাও জানিয়েছেন চীনা রাষ্ট্রদূত। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। নাইজেরিয়ার কানাডার দূতাবাসে ব্যাপক হামলা চালানো হয়েছে। সোমবারের এই ঘটনায় অন্তত 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 2 জন। বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানিয়া জোলি। তবে হতাহতরা দূতাবাস কর্মকর্তা কিংবা কর্মী কিনা সে বিষয়ে কিছু জানায়নি অটোয়া। বিবৃতিতে বলা হয়, বন্দুকধারীদের হামলার পরপরই বিস্ফোরণ ঘটানো হয় দূতাবাসের মধ্যে। এ সময় আগুন ধরে একাধিক স্থানে। এই ঘটনার পরপরই স্থগিত করা হয় দূতাবাসের সব কার্যক্রম। কানাডার নাগরিকদের নাইজেরিয়া ভ্রমণে সতর্কতা জারি করা হয়। হামলার কারণ জানতে চলছে তদন্ত। এই ছিল প্রবাসে বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।